ফারাজ বেলার হাতটা এবার শক্ত করে হাতের মুঠোয় নিল, চোখে চোখ রেখে বলল, চলো বিয়ে করে ফেলি। বেলা মৃদু হাসলো, মুহূর্তের মধ্যে হাসি লুকিয়ে নিল সে। কাজী সাহেবের গলা আর একবার কানে এলো, তাকে কবুল বলতে বলা হচ্ছে। ভয়ে তার বুক কাঁপছে, বুকের কাঁপুনি গলায় এসে পৌঁছালো। চোখ বন্ধ করে কাঁপা কাঁপা গলায় বলল, আলহামদুলিল্লাহ কবুল। বেলার স্বর কানে পৌঁছাতেই আপনা আপনি উষ্ঠ প্রসারিত হলো সবার। ফারাজ প্রাপ্তির হাসি হাসল। ওপাশ থেকে সাদমান নীরার দিকে তাকিয়ে বলে উঠল, আমারও একটা বিয়ে করা প্রয়োজন। নীরার কোনো দিকে খেয়াল নেই, এক মনে বর বউকে দেখে যাচ্ছে। তিনবার কবুল বলে শেষ করলো বেলা। এবার ফারাজের পালা। ফারাজের সময় এলো কাজী সাহেব কবুল বলতে, বলার সাথে সাথে সে কবুল বলে দিল। বিয়ে সম্পূর্ণ হতেই সবার মাঝে এক প্রকার উচ্ছ্বাস খেলে গেল। মৌ ছুটল মিষ্টি আনতে। ওয়াহাজ বোনের অন্য পাশে গিয়ে বসলো, মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। কাজী সাহেবকে পারিশ্রমিক বুঝিয়ে বাহিরের দিকে এগিয়ে দিল ওয়াহাজ। মুহিব আহসান উঠে দাঁড়ান। ওয়াহাজের সাথে কথা শেষ করে ছেলের বউকে এবার বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মৌ আর ওয়াহাজকে জানান তারা যেন আগামীকাল সকাল সকাল তাদের বাড়িতে চলে যায়। নীরাকেও যেন সঙ্গে করে নিয়ে যায় তারা। রাত হয়ে যাওয়ায় বেশি দেরি না করে বেরিয়ে পড়ে সবাই। মৌ বেলার পোশাক আর প্রয়োজনীয় জিনিসপত্রের লাগেজটা ফারাজকে নিয়ে যেতে বললে ফারাজ বলে উঠল, এইসব কিছু লাগবে না। মৌ মৃদু হেসে বলল, তা তো জানি, তবুও যদি লাগে তোমার বইয়ের রেখে দে, লাগবে না। সবাই গাড়িতে উঠে বসেছে। গাড়ির বাহিরে বেলা সবার কাছে থেকে বিদায় নিয়ে ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। মাথা উঁচিয়ে ওয়াহাজের দিকে তাকালো সে। ভাইয়া, আমার জন্য দোয়া করো, সুখটা যেন আমার ভাগ্যে বা লেখা থাকে। ওয়াহাজ মৃদু হেসে বেলার গালে নিজের ডান হাত ছুঁয়ে বলল, সুখটা তোমার দৈনন্দিন অভ্যাস হোক। ওয়াহাজ কিছুক্ষণ বেলার সাথে কথা বলল। ভাই বোনের কথা শেষ করে ওয়াহাজ নিজেই বেলাকে গাড়ির দরজা খুলে গাড়িতে তুলে দিল। মিনিট খানেকের মাঝেই গাড়ি চলতে শুরু করলো। তিনজন দাঁড়িয়ে রইল। গাড়ি যতক্ষণ দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। গাড়ি বাসার বাহিরে রাস্তায় এসে থামলো। রফিক চাচাকে আগে খবর দিয়ে রাখা হয়েছে। গাড়ির শব্দ পেতে রফিক চাচা এসে দরজা খুলে মৃদু হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, এতদিনে বাড়িটায় নতুন আলো এলো, এইবার বাড়িটা আর খাঁ খাঁ করবে না। গেটের এক পাশে দাঁড়িয়ে সাইড দিতেই ফারাজ গাড়ি চালিয়ে ভেতরে প্রবেশ করলো। বাহিরের বড় উঠোনটায় গাড়ি এসে থামলো। রফিক চাচা গেট আটকাবে তখনই ফারাজ গাড়ির গ্লাস নামিয়ে পেছনের দিকে তাকিয়ে বলে উঠল, চাচা গেট লক করেন না। মুহিব সাহেব আর ফাহমিদা বেগম গাড়ি থেকে ততক্ষণে নেমে পড়েছেন। বেলার সামনের সিটে ফারাজের পাশে বসেই ছিল। ফারাজের উক্ত কথায় তার দিকে তাকালো সে। রফিক চাচা সেখানে দাঁড়িয়ে রইলেন। ফারাজ মায়ের দিকে তাকিয়ে আবার বলল, আম্মা, আমি ওকে নিয়ে এক কাপ চা খেয়ে আসি। ফাহমিদা বেগম মুহিব সাহেবের দিকে তাকিয়ে আবার ছেলের দিকে তাকালেন, বললেন, এখন চা? হ্যাঁ, সাথে নতুন বউ আর এক কাপ চা, দারুণ কম্বিনেশন। তাড়াতাড়ি ফিরে এসো। বিয়ের দিনই এভাবে কেউ বাহিরে যায়? বুদ্ধিশুদ্ধি লোভ যেন না পায়। বলেই মুহিব সাহেব ফাহমিদা বেগমকে ইশারায় ডেকে বাড়ির ভেতরের দিকে রওনা দিলেন। ফারাজ বাবাকে ডেকে বলল, বাবা, চাইলে তুমিও আমাদের সাথে এসো আম্মাকে নিয়ে। মুহিব সাহেব না দাঁড়িয়ে সোজা ভেতরের দিকে চলে গেলেন। ফারাজও আর না দাঁড়িয়ে গাড়িটা পেছনের দিকে ব্যাক করলো। বেলা বাহিরের দিকটা ভালো করে দেখে বলল, এই সময় কি বাহিরে যাওয়া উচিত হচ্ছে? আগামীকাল গেলে হতো না? 20 মিনিটেই হয়ে যাবে। তোমার কি শরীর খারাপ লাগছে? 20 মিনিটই লাগবে তো। যাবে। বুঝতে পারছি না এভাবে যাওয়া ঠিক হচ্ছে কিনা। বরের সাথে সব রাইট, চলো, 20-25 মিনিটেরই তো ব্যাপার। ফারাজ দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মিনিট 5-এর মাথায় গাড়ি এসে থামে একটা স্টলের সামনে। খুব একটা মানুষ নেই, 2-1 জন বাহিরে বসে বসে চা খাচ্ছে। গাড়ি থেকে নেমে বেলার ওপাশে গিয়ে দরজা খুলে দিল ফারাজ। বেলা শাড়িটা ধরে একটু উঁচু মাটিতে পা রাখবে তখনই ফারাজ বলে উঠল, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি ওখানেই বসো। আমি একটা চেয়ার নিয়ে এসে এখানে সামনেটাই বসি, ভালো হবে না? বেলা হাঁ-সূচক মাথা নাড়িয়ে চুপ করে সেখানেই দাঁড়িয়ে রইল। ফারাজ গিয়ে চায়ের কথা বলে এলো এবং সাথে করে 2টা চেয়ার নিয়ে এলো। মুখামুখি বসে 2 জন। চাঁদ আজকে আলো ছড়িয়েছে। 2 জনের মুখ শরীরে আশেপাশে যেন লুটোপুটি খাচ্ছে। ফারাজ বেলা চোখে চোখ রাখলো। এখানে 2টা চাঁদ, একটা প্রকৃতির, একটা মানবীয়, একটা আকাশের আর একটা
আমার, শুধু আমার। আমার সামনে বসে থাকা চাঁদটা শুধুই আমার। সে শুধু আমার জীবনের জ্যোৎস্নার মতো আলো ছড়াবে। বেলা চুপচাপ ফারাজের কথা শুনছে। ইদানিং সে ফারাজের কথা তৃপ্তি পায়, মন জুড়িয়ে যায়। মাঝে মাঝে ভাবে পৃথিবীর সব স্বামী কেন ফারাজের মতো প্রেমিক হয়ে উঠতে পারে না। প্রতিটা স্বামী যদি শুরু থেকে জীবনের শেষ অবধি স্ত্রীর প্রেমিক হয়ে থাকতে পারতো, তাহলে হয়তো এত এত বিচ্ছেদ হতো না। ফারাজ আবার বলে উঠল, আজ তুমি আমার হয়ে গেলে, কি শান্তি। তোমার চেয়ে আকাঙ্ক্ষার কিছু আর আমার ছিল না। আজ মনে হচ্ছে পৃথিবীর সব আমি পেয়ে গেছি। আজ থেকে সময়টা শুধু আমার, আমার আর আমার, অনলি আমার। চা এলো। চাওয়ালা 2 কাপ চা নিয়ে ফারাজের পাশের চেয়ারে রাখতে রাখতে বলল, আব্বাই কি নতুন বিয়া কইরা বউ নিয়া? ফারাজ মৃদু হেসে মাথা নাড়ল। লোকটি একগাল হেসে দিল, বলল, আল্লাহর কাছে কয়, আল্লাহ আপন গো ভালো রাখুক, খুব ভালো রাখুক। লোকটি চলে গেলে ফারাজ 1 কাপ চা বেলার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা মটকা চা, এখানকার স্পেশাল চা এটা। সাবধানে ধরো, অনেক গরম। আমি ঠান্ডা করে দিব একটু? বেলা হ হ করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আমি কি বাচ্চা নাকি? বাচ্চা নও, আদরের বউ। বউদের আদরে রাখতে হয়। আমি ঠান্ডা করে খেতে পারবো, দিন। বেলা চায়ের কাপটা নিয়ে বলল, আপনি তখন কাঁদছিলেন কেন? ফারাজ বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কখন? আমাকে যখন আপনার পাশে বসানো হলো, তখন দেখলাম কাঁদছেন। ওটা আপনাকে পাওয়ার খুশি, ওটা কান্না না। আমাকে কেউ এত ভালোবাসবে এটা আমি কখনোই কল্পনাও করতে পারিনি। যেগুলো কল্পনা অসম্ভব ছিল, সেগুলো এখন আমার বাস্তব। চারপাশে শোরগোল শোনা যাচ্ছে। ফারাজ পেছনের দিকে তাকাতেই বুক কেঁপে উঠল তার। জলদি উঠে দাঁড়ালো সে। চায়ের কাপটা হাতে রেখে বলে উঠল, ওয়াজিয়া, গাড়ির দরজা লক করে দাও প্লিজ। চারিদিকে চেঁচামেচি বেড়াচ্ছে। বেলার বুক কেঁপে উঠল, বলে উঠল, আপনি প্লিজ তাড়াতাড়ি গাড়িতে উঠে আসুন। ফারাজ থেমে গেল। হঠাৎ কিছু মনে হতেই বলল, আপনার ডান হাতের ওদিকে আমার সাইলেন্সকৃত রিভলভার আছে, ওটা দিন আমাকে। বেলা তাড়াহুড়ো করে সেটা বের করে ওয়াহাজের হাতে দিয়ে দিল। দুইজন তাদের দিকে এগিয়ে আসছিল। ফারাজ সেদিকে রিভলভার তাক করে বলে উঠল, কেউ 1 পা এগোলে আমি গুলি ছুড়তে বাধ্য হব। 2 মিনিটের মধ্যে জায়গা খালি না করলে 5 মিনিটের মাথায় পুলিশ আসবে, নয়তো 2-3টা লাশ পড়ে যাবে। আমার কথার কোনো হেরফের হবে না। আকাশের দিকে একটা গুলি ছুড়ল সে। যারা স্টলে হামলা করতে এসেছিল তারা ছোটাছুটি করতে শুরু করলো। তৎক্ষণাৎ বেলার ফোনে একটা মেসেজ এলো, এটা কিছুই না, জাস্ট বুঝিয়ে দিলাম, তুই সুখে ভেসে যাচ্ছিস না, রক্তারক্তির খেলা জমে উঠবে। বাসর রাত আজ, অথচ বাড়ির কোথাও কোনো ফুলের গন্ধ নেই। বেটা হুট করে হয়ে যাওয়ায় কোনো সাজসজ্জা হয়নি বাড়িতে। ফারাজ নিজের রুমের দরজাটা খুলল। অন্ধকারে ছেয়ে আছে। সুইচবোর্ডে সুইচ টিপে রুমে আলো জ্বালালো সে। চারপাশটা তখনই আলোকিত হয়ে গেল। ফারাজ বেলার দিকে ফিরে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও। বেলা অসহায় ভঙ্গিতে বলল, কিছুই তো আনতে দেননি, এখন আমি কি পরবো? একটা বক্স থেকে চাবি বের করে বেলার দিকে এগিয়ে দিল ফারাজ। হাতে ধরিয়ে দিয়ে বলল, আলমারিটা খুলুন তো। বেলা জিজ্ঞেস করলো, কেন? খুলেই দেখো না। বেলা ধীর পায়ে আলমারির দিকে গেল। আলমারিটা খুলতে চোখ বড় বড় হয়ে গেল তার। আলমারির প্রথম থাক ভর্তি শাড়ি, এবং শাড়ির সাথে যা প্রয়োজন সব কিছুই। মাঝেরটায় আর নিচেরটায় প্রয়োজনীয় পোশাকে ভর্তি। এগুলো দেখে সাথে সাথে ফারাজের দিকে তাকালো সে। 2 পা এগিয়ে এসে বলল, এই কাণ্ড কবে করলেন? ফারাজ মৃদু হেসে বলল, তুমি ফেরার মাঝখানেক আগে। বেলা হেসে ফেলল। এই মুহূর্তে হাসিই পেল তার। হাসতে হাসতে বলল, এত কেন কিনেছেন? আর এই জন্যই আমাকে কিছু আনতে দেননি? এগুলো না করলে তোমার এই প্রাণোচ্ছল হাসিটা মিস করতাম। ধুর, আপনিও না, এবার তো একটু জড়তা কমাও, একটু দূরত্ব কমাও। বেলা বুঝলো কথাটা। প্রাণোচ্ছল হাসিটা মৃদু হাসিতে রূপ নিল। মৃদু হেসে বলল, কি করতে হবে আমার? বেশি কিছু না। আমাকে শুধু অত্যাধিক সম্মান আর ভালোবাসার জায়গাটা পরিবর্তন করো। একটু নিজের ভাবো। অন্য বয়েরা যেমনভাবে বরকে রাখে, তুমিও আমার রেখে দাও। ফারাজ বেলা চোখে চোখ রেখে কথাগুলো বলল। চোখে নেশালো ভাব। বেলা পরিস্থিতি হালকা করতে বলে উঠল, কোন রঙের শাড়ি পরবো বলুন তো? ফারাজ আলমারির দিকে এগিয়ে একটা কালো রঙের শাড়ি বের করলো। হাতে ধরে নাড়াচাড়া করতে করতে বলল, আজ এটা পরো, ঠিক আছে? আমি ফ্রেশ হয়ে বের হলে আপনি ফ্রেশ হয়ে নেবেন। আমাদের কি আবার নামাজ পড়তে হবে? ও বাসায় তো দুজনকে দিয়ে নামাজ পড়িয়ে দিল। আমি আসছি।
বলেই ফারাজের হাত থেকে শাড়িটা নিল সে। আলমারি থেকে বাকি জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে ঢুকবে তখনই ফারাজ বলল, তুমি এটাই যাও, আমি বাহিরে ওটা থেকে ফ্রেশ হয়ে আসছি। বেলা এক পাশে মাথা নেড়ে ভেতরে প্রবেশ করলো। পোশাকগুলো রেখে সামনে তাকিয়ে দেখলো সে যে ফেস ওয়াশটা ব্যবহার করে সেটা এখানে রাখা আছে। আয়নায় নিজের মুখটা দেখেই মনে হলো মেকআপ তুলতে হবে। বাইরে বেরিয়ে এলো সে। টিস্যু আর ক্রিম নিয়ে ভেতরে প্রবেশ করলো আবার। ফ্রেশ হতে হতে প্রায় আধ ঘন্টা লেগে গেল তার। ফারাজ বসে বসে তার জন্য অপেক্ষা করছিল। বেলা বের হচ্ছে না দেখা মাত্রই বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছে সে। খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হতে পেছন ঘুরে তাকালো ফারাজ। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আছে বেলা, চুলগুলো খোলা, সামনে এক পাশে ফেলে রেখেছে। ফারাজকে দেখে মৃদু হাসলো সে। ধীর পায়ে বেলকনিতে পা রাখলো। ফারাজ তখনও বেলার দিকে পলকহীন চোখে চেয়ে আছে। ফারাজকে দেখে মৃদু হাসলো বেলা। শাড়ির আঁচলের নিচের অংশ ভাঁজ করে কাঁধের ওপর তুলে নিল সে। জিজ্ঞাসু চোখে ফারাজের দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে আমাকে? ফারাজ আনমনে বলে উঠল, একদম আমার বইয়ের মতো লাগছে। ফিক করে হেসে ফেলল বেলা। ফারাজ সাথে সাথে ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরল। বেলকনির গ্রিল ধরে ফারাজের পাশে গিয়ে দাঁড়ালো। ফারাজ এবার বেলার মতোই ঘুরে বাহিরের দিকে তাকালো। চারদিক শুনশান নীরবতা পালন করেছে। মাঝে মাঝে দুই একটা গাড়ি যাচ্ছে শুধু। ফারাজের পাশেই একটা গোলাপের টব রাখা, গাছে 4টা ফুল ফুটেছে সপ্তাহখানেক ধরে। 2টা পূর্ণ আকার পেয়েছে, একটা মাঝারি আর একটা সবেমাত্র কলি থেকে ফুলের পাপড়ি বের হতে শুরু করেছে। বড় 2টা ফুলের মধ্য থেকে একটা ফুল ছিঁড়ে নিল সে। ফুলটা বেলার কানে গুজে দিতে উদ্যত হলো। সামনের দিকে চুল এসে পড়েছে বেলার। চুলগুলো 2টা আঙুল দিয়ে কানের পেছনে গুজে দিল। এই প্রথম ফারাজের স্পর্শে খানিক চমকে উঠল সে। ফারাজের দিকে ঘুরে তাকালো এবার। ফারাজ আলতো হেসে ফুলটা বেলার কানে গুজে দিয়ে বলল, আমার মানবীয় গোলাপের কানে প্রকৃতির গোলাপ। ব্যাপারটা সুন্দর না? বেলা মৃদু হেসে মাথা নিচু করে নিল। ফারাজ তখন ভারী শেরওয়ানি পাল্টে সাদা পাঞ্জাবি পরেছে। অন্যান্য সব রঙের তুলনায় যে কোনো পুরুষকে হয়তো সাদা রঙে বেশি মানায়। বেলা চুপি চুপি মাথা তুলে ফারাজের দিকে তাকালো। ফারাজ পাঞ্জাবির পকেট থেকে লাল খয়েরি রঙের একটা ছোট বক্স বের করলো। সেটা থেকে একটা সিম্পল ডিজাইনের রিং বের করে বেলার সামনে ধরলো। বেলার দিকে তাকিয়ে বলল, আজ থেকে তোমার সব কিছুতেই আমার অধিকার চাই। তোমার মন এবং শরীর দুটোতেই। তোমার মন এবং শরীর ছোঁয়ার অনুমতি দেবে না? বেলা লজ্জায় মাথা নিচু করে নিল। ফারাজ রিংটা বেলার অনামিকায় পরিয়ে দিল। পর মুহূর্তেই বেলাকে অবাক করে দিয়ে ফারাজের উষ্ঠ বেলার কপাল স্পর্শ করলো। নিজের কপালে সদ্য বিবাহিত স্বামীর ঠোঁটের স্পর্শ অনুভব করতেই বেলা চোখ বন্ধ করে নিল। কপালের পর একে একে 2টা গাল, চোখ, চিবুক স্পর্শ করতে থাকলো উষ্ঠ জোড়া। বিনা বাধায় 2জন আরও কাছাকাছি হবে তখনই ফারাজকে ঠেলে দূরে সরিয়ে দিল। রুমে চলে আসে বেলা। ফারাজ মৃদু হেসে নিজেও রুমে এসে বেলকনির দরজা আটকে দিল। লাইট নিভিয়ে ডিম লাইট অন করে দিল। বেলা সামনেটায় চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারাজ ধীর পায়ে বেলার পেছনে ভীষণ কাছাকাছি দাঁড়ালো। নিজের ডান হাত বেলার ডান হাত স্পর্শ করলো। মুহূর্তে কেঁপে উঠল বেলা। বাম হাতে বেলার কাঁধের এক পাশে চুল সরিয়ে দিল ফারাজ। ফারাজের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে। জোরে জোরে শ্বাস ফেলছে বেলা। ফারাজের ঠোঁট পিঠ স্পর্শ করতেই শরীর শিউরে উঠল বেলার। কেঁপে উঠল পুরো শরীর। চোখ জোড়া খিচে বন্ধ করে নিল। ফারাজ বেলার 2 বাহুতে হাত রেখে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। বেলা ধীরে ধীরে চোখ খুলে ফারাজের দিকে তাকালো। লজ্জা লাগছে তার, ভীষণ লজ্জা লাগছে। লজ্জারাঙা বউ যেন এই মুহূর্তে বেলাকেই বলা চলে। বেলার চোখে মোহগ্রস্তের মতো চেয়ে রইল ফারাজ। বেলার চোখ জোড়া তাকে সম্মোহনীয় বার্তা প্রদান করছে। পান করতে বলছে কোনো এক অমৃত সুধা। বশীভূত হওয়ার ন্যায় নিজেকে বেলার আরও সন্নিকটে এগিয়ে নিল। চোখ থেকে চোখ সরে ঠোঁটে অবস্থান করলো। চোখ জোড়া বন্ধ হলো। বেলার কোমরে হাত দিয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নিল ফারাজ। 2জন ভেসে চলল অন্য এক দুনিয়ায়, যেখানে শুধু সে আর বেলা ছাড়া তৃতীয় কোনো সত্তা নেই, কোথাও কেউ নেই। বেশ কিছুক্ষণ পর নিজেকে ফারাজের কাছ থেকে ছাড়িয়ে নিল বেলা। ফারাজ তখনও মোহগ্রস্ত, বেলার দিকে নেশালো চোখে চেয়ে আছে। ফারাজ এবার বেলার হাত ধরে আবারও নিজের কাছে টেনে নিল। গালে লেপ্টে থাকা চুলগুলো আঙুলের সাহায্যে কানের পাশে গুজে দিল। নরম গলায় বলল, আজ তোমাকে আমার চাই, খুব করে চাই।
পুরোটা চাই, একদম পুরোটা। এতদিনের আকাঙ্ক্ষারা আজ তোমায় পেতে মরিয়া, তোমার সঙ্গ চায়, অপেক্ষারা এবার সমাপ্তি চায়। বেলা কিছু বলল না, মাথাটা নিচু করে নিল। ফারাজ ধরে নিল মৌনতা সঙ্গ দেওয়ার লক্ষণ। চকিতে বেলাকে চমকে দিয়ে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। মুচকি হেসে বলল, চলো দাম্পত্য জীবন শুরু করা যাক। বেলা ফারাজের বুকে মুখ গুজল। ফারাজ বেলাকে দেখে পুনরায় হেসে উষ্ঠ প্রসারিত করল। শাশুড়িকে রান্নাঘরে দেখে বেলা নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে আসে। বেলাকে রান্নাঘরের দরজায় দেখে ফাহমিদা বেগম মৃদু হেসে বললেন, ঘুম হলো? বেলা ধীর পায়ে রান্নাঘরে প্রবেশ করলো। ফাহমিদা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। মৃদু গলায় বলল, আমি উঠেছি অনেকক্ষণ আগে। ফজরের পর আর ঘুম ধরে না কোনো মতে। নামাজ শেষ করে সেলফ থেকে একটা বই নিয়ে পড়ছিলাম। কয়েকবার বাইরে বেরিয়ে দেখেছি আপনি বের হননি, তাই আমিও রুমে বসেছিলাম। ফাহমিদা বেগম রুটি বানাতে বানাতে বললেন, তোমার এত তাড়াতাড়ি উঠতে হবে কেন? বিছানায় গিয়ে শুয়ে থাকলে ঘুম ধরে যেত। রান্নাঘরে তোমার কোনো কাজ নেই, রুমে গিয়ে বসে থাকো, যাও। বেলা ফাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি আমাকে কোনো কাজ দিন না প্লিজ। আপনাকে কাজ করতে দেখলে আমার ভালো লাগবে না। আমি থাকতে আপনি কেন কাজ করবেন? ফাহমিদা বেগম কাজ বন্ধ করে বেলার দিকে তাকালেন। গম্ভীর স্বরে বললেন, আন্টিকে আম্মা ডাকতে হবে, এটাই আপনার কাজ, এটাই শেষ করুন। বেলা ফাহমিদা বেগমের এক হাত আলতো স্পর্শ করে বলল, মা বললে হবে না? অনেকদিন মা ডাকি না। সামান্য কথাতেই ফাহমিদা বেগমের চোখে জল নেমে এলো। চোখে জল রেখে মৃদু হেসে বেলাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার যা ইচ্ছে ডেকো। মা না থাকার কি যন্ত্রণা সেটা তারাই বোঝে যাদের মা নেই। কি একটা ভারী বোঝা বয়ে বেড়াতে হয়। পৃথিবীতে এত মানুষের ভিড়ে মায়ের শূন্যতা তবুও শেষ হয় না। তোমার মায়ের মতো ভালো হয়তো বাঁচতে পারবো না, কিন্তু তুমি আমার মেয়ের মতোই থাকবে। আর কোনো কষ্ট তোমার নাগাল না পাক। বেলার বুকটা মোচড় দিয়ে উঠল। মনে পড়ল গতকালের মেসেজের কথা। মনে প্রশ্নের উত্থান ঘটল। কে আবার তার ক্ষতি করতে চাইছে? কেনই বা চাইছে? এরকম মেসেজ কল করার কারণ কি হতে পারে? হেলাফেলা করে ভুল করছে না তো? বেলা ফাহমিদা বেগমের বুক থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। ফাহমিদা বেগম এদিক ওদিক তাকিয়ে চোখটা মুছে নিলেন। বেলা সব কিছু ভুলতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বলল, মা বাবা কোথায়? ঘুমাচ্ছেন। ফাহমিদা বেগম দুই দিকে মাথা ঝাঁকিয়ে বললেন, সে চা খেতে গিয়েছে। বাবা বাসায় চা খায় না? স্টলে অনেকে থাকে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, তার ভালো লাগে। বাসায় তো আর এরকম পরিবেশ পান না, তাই ওখানেই যায় সকাল সন্ধ্যা। বেলা নরম কণ্ঠে বলল, আপনার ছেলে ঘুম থেকে উঠে কখন? ফারাজ ও 9:30টার দিকে হসপিটালে চলে যায়। 8:30টার দিকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যায়। তাহলে উনি বাদ। আমি আর আপনি প্রতিদিন চায়ের আসর বসাবো, আমাদের ভালো সময় যাবে। ফাহমিদা বেগম মুচকি হেসে বেলার গাল টেনে দিয়ে বললেন, আগামীকাল থেকে হবে। এবার 1 কাপ চা করে ফারাজকে ডেকে তুলো গিয়ে। বেলা যখন রুমে এলো তখন 8:20 বাজে। ফারাজ তখনও ঘুম থেকে ওঠেনি। বেলা চায়ের কাপটা সাইড বক্সে রেখে ফারাজের পাশে গিয়ে বসলো। কি বলে ডাকবে সেটাই ভেবে পাচ্ছে না সে। এদিকে দেরি করলেও চা ঠান্ডা হয়ে যাবে ভেবে ফারাজের মাথায় আলতো করে হাত রেখে নিচু স্বরে ডাকতে থাকলো। ফারাজ ডাক শুনে চোখ পিটপিট করে তাকালো বেলার দিকে। বেলার দিকে তাকিয়ে মুচকি হেসে ঘুম জড়ানো গলায় বলল, কটা বাজলো? বেলা ঘড়ি দেখে জবাব দিল, 8:30 বাজতে 5 মিনিট বাকি। ফারাজ বিছানার পেছনের দিকে সরে গিয়ে হাত বাড়িয়ে বলল, এই 5 মিনিট তুমি আমার পাশে শুয়ে থাকবে, এসো। চকিত আরও একটু দূরে সরে বসলো বেলা। ফারাজের দিকে তীক্ষ্ণ নজর রেখে বলল, আপনি উঠুন জলদি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। পরে চাটা শরবত মনে হবে। মা রান্নাঘরে আছে, হেল্প করতে হবে আমার। ফারাজ বেলার হাত ধরে এক ঝটকায় নিজের সন্নিকটে নিয়ে এলো। দুইজনের নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। খোপা করে রাখা চুলগুলো অবিন্যস্ত হয়ে চোখে মুখে লেপ্টে গেল। ফারাজ নিজের মুখের ওপর থেকে বেলা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলল, এই চুলের গন্ধে ঘুম চলে আসছে আবার। বউ নিয়ে কি ঘুমাতে পারবো? বেলা ভুরু উঁচিয়ে বলে উঠল, ছুটি নিন তবে। ছুটি নিলে সব সময় কাছে পাবো? কথাখানা বেলার চোখে চোখ রেখে বলল ফারাজ। বেলা লজ্জায় অন্যদিকে তাকালো। ফারাজ বেলার ঠোঁটে আঙুল ছুঁয়ে দিতে বেলা তৎক্ষণাৎ উঠে বসলো। ফারাজ দ্বিতীয়বারের মতো বেলাকে টেনে নিজের পাশে শুইয়ে দিল। এক হাত বেলাকে ভেদ করে ওপাশের বিছানায় ঠেকলো।
ফারাজের দুই বাহুতে বন্দি হলো বেলা। ফারাজকে এগোতে দেখে চোখ বন্ধ করে নিল সে। বেলাকে চোখ বন্ধ করতে দেখে থেমে গেল ফারাজ। ঠোঁট টিপে হাসতে থাকলো বেলাকে দেখে। ফারাজের আর কোনো স্পর্শ না পেয়ে আস্তে আস্তে চোখ খুলল সে। বেলা চোখ খোলার সাথে সাথে ফারাজ এবার ফিক করে হেসে ফেলল। সরে গিয়ে বলল, তুমি কি ভেবেছিলে তোমাকে চুমু দিব? রাতে এত চুমু দিলাম, হয়নি? আরও লাগবে? ফারাজের কথা কানে পৌঁছাতেই চোখ বড় বড় হয়ে যায় বেলার। লজ্জায় কান দিয়ে ধোঁয়া বের হতে শুরু করেছে যেন। তার মনে হচ্ছে মাটি ভাগ হয়ে যাওয়ার মুখ্য সময় এটাই। বেলাকে গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে ফারাজ আবার দুষ্টুমি মিশ্রিত গলায় বলে উঠল, কোথায় চুমু দিব? গালে নাকি ঠোঁটে? আর কটা লাগবে একেবারে বলে দাও। ক্ষণে ক্ষণে আমি চুমু দিতে পারবো না, আমিও তো মানুষ নাকি? বেলা চোখে মুখে বিস্ময় ফুটে বলল, থামবেন আপনি? কী সব বলে যাচ্ছেন তখন থেকে? লজ্জা লাগছে না আপনার? ফারাজ চাপা গলায় বলল, বিয়ের পর সব স্ত্রী বুঝে যায় পৃথিবীর সব পুরুষ তার স্ত্রীর কাছে নির্লজ্জ একটা প্রাণী। তুমিও বুঝে যাবে। শুধু কথায় কথায় চিৎকার দিও না। বাসায় বাবা আর আম্মাও আছেন, ওনাদের কাছে আমি খুব ভদ্র। তুমি এরকম চিল্লাচিল্লি করলে কোনো উপায় না পেয়ে পাশের ফ্ল্যাটে শিফট হতে হবে। এটা কিন্তু খারাপ দেখায়। বেলার মুখটা যেন দমকা হাওয়ায় বাতি নিভে যাওয়ার মতো দম করে নিভে গেল। অসহায় ভঙ্গিতে বলল, প্লিজ ছাড়ুন, রান্নাঘরে যায়। কোনো বাধা বিপত্তি ঘটল না। ফারাজের বাঁধন আলগা হয়ে গেল। কথা শেষ হতে ছেড়ে দেওয়াতে বেলার কেমন সন্দেহ হলো। পুনরায় নিচু স্বরে বলল, রাগ করলেন? আচ্ছা ধরে থাকুন আমায়, ছাড়তে বলবো না। রাগ করবেন না তবুও। আই এম সরি। ফারাজ উঠে বসল। বিছানা থেকে নামার পূর্ব মুহূর্তে বলে উঠল, ফ্রেশ হয়ে এসে একটা টাটকা চুমু দিচ্ছি, দাঁড়াও। বেলা অসহায়ের মতো কপালে হাত রাখলো। ফারাজ কিছুক্ষণ স্থির চোখে বেলার দিকে তাকিয়ে থেকে আবার বলল, শুধু চুমুতেই হবে তো? আবার জড়িয়ে ধরার আবদার করে বসবে না তো? আমি আবার নরম মনের মানুষ, দেখা গেল তোমার আবদার ফেলতে পারলাম না। বিস্ময় যেন বেলার চোখে মুখে লেগে আছে। সকালটা বেহিসাবি লজ্জায় কাটবে কে জানতো। সে ভুরু যুগল শটান বিস্মিত করে বলল, যাবেন আপনি? ফারাজ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, যেতেই তো চাইছি, টানছো কেন? টানছি মানে? মনে মনে ঠিকই বলছো থেকে যেতে, আমি সেটা অনুভব করতে পারছি। বেলা এবার লজ্জায় মাথা নিচু করে ফেলল। ফারাজ ঠোঁট টিপে হাসি আটকে বলল, একেবারে গোসল দিয়ে আসছি, পরে আবার আমাকে। ফারাজের কথা শেষ না হতে বেলা উঠে ফারাজের মুখে হাত চেপে ধরল। চোখ ছোট ছোট করে অসহায় কণ্ঠে বলল, প্লিজ কিছু চাইবো না, এবার তো চান। আমাকে একদিনে লজ্জায় মেরে ফেলবেন না, আমি তাকাতে পারছি না।